নমস্কার, আদাব, সেলাম, সত শ্রী আকাল। তো চলো আজকে আবার নতুন সেট শুরু করছি। সেট 5 অফ দ্য কনস্টিটিউশন বা ইন্ডিয়ান পলিটি। তো চলো শুরু করা যাক। The ideals and objectives outlined in the preamble of the Indian Constitution have been further elaborated. আচ্ছা, অর্থাৎ কি বলছে যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রিয়াম্বলে যে আইডিয়া গুলো বলা আছে সেগুলো ফার্দার কোথায় ইলাবোরেট করা হয়েছে, ঠিক আছে? Chapter of the fundamental rights, chapter of the directive principle of state policy, chapter on directive principle of state policy, fundamental rights and fundamental duties, আর হচ্ছে আমাদের nowhere else in the text of the constitution. আচ্ছা, এটার অ্যান্সার হচ্ছে আমাদের the chapter of directive principle of state policy, fundamental rights এবং fundamental duties সবগুলোতেই আমাদের প্রিয়াম্বলের যে কনসেপ্ট সেটা কিন্তু এই সবগুলোর একটা জিস্ট আকারে প্রিয়াম্বলে দেওয়া আছে এবং সবগুলোতেই হচ্ছে প্রিয়াম্বলের কিছু না কিছু পোর্শন আছে, ঠিক আছে? The preamble enshrines certain ideals that were first spelled out in, আচ্ছা, preamble enshrines কিছু আইডিয়ার কথা বলা আছে যেগুলো প্রথম কোথায় স্পেল আউট করা হয়েছিল। The speech by Jawaharlal Nehru on the banks of Ravi when he called পূর্ণ স্বরাজ দিবস, আচ্ছা এটা হচ্ছে আমাদের 31 ডিসেম্বর 1929 এর কথা বলা হচ্ছে, যখন রাভি রিভারের তীরে প্রথম ট্রাই কালার যে ফ্ল্যাগ আমাদের সেটা ওড়ানো হয়েছিল এবং পূর্ণ স্বরাজের দাবি করা হয়েছিল, যেখান থেকে ডাক দেওয়া হয় 26 জানুয়ারি 1930-এ ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট ডে পালনের, ঠিক আছে? আচ্ছা, এটা হবে না আমাদের অ্যান্সার। নেহেরু রিপোর্ট হচ্ছে 1928, 28 আগস্ট 1928 এটা এসছিল, যেখানে ডোমিনিয়ন স্ট্যাটাসের কথা বলা হয়েছিল এবং সাইমন কমিশনের যে রিপোর্ট এসেছিল সেখানে বলা হয়েছিল যে ইন্ডিয়া যদি ইন্ডিপেন্ডেন্সি চায় তাহলে তাদের নিজেদের কনস্টিটিউশন লেখার যে ক্ষমতা সেটা দেখাতে হবে, তার জন্যই তাকে কাউন্টার করে এই নেহেরু রিপোর্ট লেখা হয়েছিল এবং ফার্স্ট টাইম কনস্টিটিউশনের একটা ড্রাফট দিয়েছিল হচ্ছে এই নেহেরু রিপোর্টে, যেখানে ডোমিনিয়ন স্ট্যাটাসের কথা বলা হয়েছিল, রাইটস এর কথা বলা হয়েছিল, ঠিক আছে? এবং যেখানে সেপারেট ইলেক্টোরেটকে হচ্ছে নেগলেক্ট করা হয়েছিল এবং বলা হয়েছিল যে যেখানে যেখানে মাইনরিটি আছে সেখানে সিট রিজার্ভেশন থাকবে কিন্তু সেপারেট ইলেক্টোরেট থাকবে না, ঠিক আছে? এটা হচ্ছে নেহেরু রিপোর্টের একটা মেইন পয়েন্ট, মনে রাখতে পারো। A resolution adopted at Karachi session of the Indian National Congress, আচ্ছা করাচি সেশন হয় হচ্ছে 1931-এ, যেখানে আমাদের প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল, সর্দার বি.ভি. প্যাটেল, যেখানে ফার্স্ট টাইম ফান্ডামেন্টাল রাইটস এবং সোশিয়াল অ্যান্ড ইকোনমিক পলিসিস সোশিয়াল অ্যান্ড ইকোনমিক পলিসিস অফ আইএনসি এর কথা বলা হয়, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস কিন্তু এখানে অ্যাডপ্ট করা হয়েছিল বা এক প্রকারে বলতে পারো, ঠিক আছে? 1931-এ অবজেক্টিভ রিজলিউশন অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অর্থাৎ এই অবজেক্টিভ রিজলিউশন যেটা অ্যাডপ্ট করেছিল আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি সেখানেই হচ্ছে আমাদের প্রিয়াম্বলের ধারণা যুক্ত ছিল, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবং এটা অ্যাডপ্ট কবে হয়েছিল? এটা হয়েছিল 22 জানুয়ারি 1947-এ এবং এটার যদি প্রস্তাব বলা হয় তাহলে প্রপোজ কবে হয়েছিল তোমরা যেমন করো প্রপোজ, সেই প্রপোজ হয়েছিল হচ্ছে 13 ডিসেম্বর 1946-এ। The idea of the preamble has been borrowed in Indian constitution from the constitution of, অর্থাৎ প্রিয়াম্বলের যে আইডিয়া সেটা কোথা থেকে নেওয়া হয়েছিল? সেটা নেওয়া হয়েছিল আমাদের ইউএসএ থেকে। এবং এখানেই একটা কোশ্চেন, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ প্রিয়াম্বল, ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা, এই ল্যাঙ্গুয়েজ অফ প্রিয়াম্বল এটা কিন্তু আমাদের নেওয়া হয়েছে আহ অস্ট্রেলিয়ার কনস্টিটিউশন থেকে, ঠিক আছে?
এই ল্যাঙ্গুয়েজ বলতে মনে পড়লো তোমাদের প্রিয় মাস ফেব্রুয়ারি, ঠিক আছে, তোমাদের প্রিয় দিন 14ই ফেব্রুয়ারি, তোমাদের প্রিয় মাস ফেব্রুয়ারি মাসে একটা দিন আছে 21 ফেব্রুয়ারি, এদিন হচ্ছে ভাষা দিবস পালন করা হয়, ঠিক আছে, মনে পড়ে গেল। আচ্ছা, ইটালির কনস্টিটিউশন থেকে সেরকম কিছু আমাদের মানে সেরকম কিছু বলতে কিছু নেওয়া হয়নি। আচ্ছা, কানাডার কনস্টিটিউশন থেকে কি নেওয়া হয়েছে? স্কিম অফ ফেডারেশন উইথ স্ট্রং সেন্টার, স্কিম অফ ফেডারেশন উইথ স্ট্রং সেন্টার, এটা নেওয়া হয়েছে আমাদের কানাডার কনস্টিটিউশন থেকে। আচ্ছা, আর কি হয়েছে? রেসিডুয়ারি পাওয়ার, বলা হয়েছে রেসিডুয়ারি পাওয়ার কার কাছে থাকবে? সেন্টারের কাছে থাকবে, রাদার দ্যান, এটা আরো ভালো করে যদি জানি তাহলে হচ্ছে পার্লামেন্টের কাছে থাকবে। এটাও হচ্ছে আমাদের কানাডার কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। আর ফ্রান্সের কনস্টিটিউশন থেকে কি নেওয়া হয়েছে? ফ্রান্সের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে আইডিয়া অফ রিপাবলিক, অর্থাৎ আমাদের কোনো মোনার্কি থাকবে না, এটা নেওয়া হয়েছে আমাদের ফ্রান্সের কনস্টিটিউশন থেকে। আর কি নেওয়া হয়েছে? আইডিয়া অফ ফ্র্যাটার্নিটি, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, এটার কনসেপ্ট আমাদের ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, আরেকটা যেটা মনে পড়ে গেল সেটা হচ্ছে এই রেসিডুয়ারি পাওয়ার। এই রেসিডুয়ারি পাওয়ার এটা কিন্তু আর্টিকেল 248-এ বলা আছে। সরি 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 বাচ্চে কি লোগে জান ক্যা, এটা হচ্ছে আমাদের 240, বারবার ভুল হচ্ছে কেন তোমরা নজর দিচ্ছ বুঝতে পারছি। এটা হচ্ছে আমাদের 248-এ বলা হয়েছে আর্টিকেল, ঠিক আছে। হু সেড প্রিয়াম্বল ইজ দ্য কি নোট টু দ্য কনস্টিটিউশন, অর্থাৎ প্রিয়াম্বল যে আমাদের কনস্টিটিউশনের কি নোট, সেটা কে বলেছেন? আচ্ছা, এটা বলেছেন আমাদের আর্নেস্ট বার্কার। মনে রাখবে কি, অর্থাৎ চাবি, এই চাবি ব্রেক করা যায় না, ঠিক আছে, এই জন্য এটা বলেছেন হচ্ছে চাবি, আর্নেস্ট বার্কার, এইভাবে মনে রাখবে, ঠিক আছে। The justice described in the preamble of Indian Constitution has been accepted in which form? Justice of সোশিয়াল, পলিটিক্যাল এন্ড ইকোনমিক, অর্থাৎ তিন ধরনের জাস্টিসের কথা আমাদের প্রিয়াম্বলে বলা আছে। উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভ solemnly resolved to constitute India into a sovereign socialist secular democratic republic. জাস্টিস অফ সোশিয়াল, ইকোনমিক এন্ড পলিটিক্যাল, অর্থাৎ সোশিয়াল, ইকোনমিক এবং পলিটিক্যাল তিন ধরনের জাস্টিসের কথাই আমাদের হচ্ছে প্রিয়াম্বলে বলা আছে, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অল অফ দ্য অ্যাবভ। Which of the following objectives is not embodied in the preamble to the Constitution of India? Liberty of thought, expression, belief and faith. চারটে ওয়ার্ড ওখানে দেওয়া আছে, লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ অ্যান্ড ওয়ার্শিপ, সরি ফেথ অ্যান্ড ওয়ার্শিপ টার্মটা ছিল, ঠিক আছে। তো এখানে ইকোনমিক লিবার্টির কথা কিন্তু বলা নেই। লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, এই তিনটের কথা বলা আছে, ইকোনমিক লিবার্টির কথা বলা নেই, অর্থাৎ ইকোনমিক লিবার্টি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ইকোনমিক জাস্টিস as one of the objectives of the Indian Constitution has been provided in, অর্থাৎ ইকোনমিক জাস্টিস এটা আমাদের কনস্টিটিউশনের একটা ফান্ডা, সেটা কোথায় কোথায় বলা আছে? The preamble and the fundamental rights, the preamble and directive principle of state policy। আচ্ছা, এটা প্রথমেই বলে রাখি, এটা WBCS 2023-এ কিন্তু এসেছিল, ঠিক আছে, যদি কোশ্চেন দেখে থাকো তাহলে বুঝতে পারবে। The preamble and the fundamental rights, the preamble and the DPSP, the fundamental rights and the DPSP, none of the above। আচ্ছা, জাস্টিস অফ সোশ্যাল, ইকোনমিক এন্ড পলিটিক্যাল, এটা হচ্ছে আমাদের প্রিয়াম্বলে দেওয়া আছে, সেটা আমরা সবাই জানি। সরি, একবার যাই কোশ্চেনে, হ্যাঁ, জাস্টিস অফ সোশ্যাল, ইকোনমিক এন্ড পলিটিক্যাল, এটা আমাদের প্রিয়াম্বলে দেওয়া আছে, এটা আমরা সবাই জানি। এবং তার সঙ্গে কোথায় দেওয়া আছে? ডিপিএসপি তে। ডিপিএসপি তে কিভাবে দেওয়া আছে সেটা আমাদের একটু জানা উচিত। সেটা হচ্ছে আমাদের তার জন্য জানতে হবে আর্টিকেল
কত নম্বর আর্টিকেল? আর্টিকেল হচ্ছে 38। আর্টিকেল 38-এ কি বলা আছে? না, বলা আছে আমাদের যে প্রিয়াম্বল, সরি, আমাদের যে কনস্টিটিউশন, সেখানে আর্টিকেল 38-এর ক্লজ 2 কি বলছে? না, the state shall in particular strive to minimize the inequalities in income, অর্থাৎ inequalities in income এ কে কাজ করবে? স্টেট কাজ করবে। এটা হচ্ছে আর্টিকেল 38 ক্লজ 2 তে বলা আছে। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি পাবো? না, এখান থেকে আমরা ইকোনমিক জাস্টিসের যে কনসেপ্ট সেটা পাবো। In which of the following cases the Supreme Court held that the concept of secularism is that state will have no religion? আচ্ছা, এটা কোন কেসে বলা হয়েছিল? এটা হচ্ছে আমাদের কেশবানন্দ ভারতী, খুব প্রমিনেন্ট কেস। এটা যেন 13 বেঞ্চের একটা জাজ, 13 বেঞ্চের একটা ডিভিশন বেঞ্চ বসেছিল জাজমেন্টের জন্য। সেই কেশবানন্দ ভারতী কেসে হচ্ছে বলা হয়েছিল সুপ্রিম কোর্ট held that the concept of secularism is that the state will have no religion. In which of the following case Supreme Court urged that the preamble cannot be amended as it is not the part of the constitution? খুবই প্রমিনেন্ট একটা কেস, যেটা হচ্ছে বেরুবারি ইউনিয়ন কেস। সেই বেরুবারি ইউনিয়ন কেস 1960, বেরুবারি ইউনিয়ন কেস 1960 তে বলা হয়েছিল প্রিয়াম্বল ইজ নট এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, প্রিয়াম্বল কনস্টিটিউশনের পার্ট নয়। ঠিক আছে, পরে কেশবানন্দ ভারতী কেসে বলা হয় প্রিয়াম্বল ইজ এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন, চেঞ্জ হয়ে যায় ওটা। হুইচ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইন্ট্রোডিউস চেঞ্জেস ইন দ্য প্রিয়াম্বল টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? এটা হচ্ছে আমাদের 42nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, যেখানে কি কি বলা হয়? যেখানে হচ্ছে সোশিয়ালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি, এই তিনটে টার্ম কনস্টিটিউশনে অ্যাড করা হয়। হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন আর রিলেটেড টু সিটিজেনশিপ? অর্থাৎ সিটিজেনশিপ কোন আর্টিকেলে বলা আছে? আর্টিকেল 5 to 11। আর্টিকেল 5 to 11 এ আমাদের সিটিজেনশিপের কথা বলা আছে। এখানে যদি আমরা দেখি 1 to 4, আর্টিকেল 1 to 4 আমাদের ইউনিয়ন এন্ড ইটস টেরিটরি, ইউনিয়ন এন্ড ইটস টেরিটরি নিয়ে বলা আছে। আর্টিকেল 5 to 11 বললাম। 12 to 35 এটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে বলা আছে। 36 থেকে 51 এটা আমাদের ডিপিএসপি নিয়ে বলা আছে। আর 51A এটা আমাদের বলা আছে হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস। আচ্ছা, আর কি আছে? আর হচ্ছে 52 থেকে 151 এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইউনিয়ন, ইউনিয়ন গভর্নমেন্ট সম্পর্কে বলা আছে। আর 152 থেকে 237 এটা হচ্ছে আমাদের স্টেট গভর্নমেন্ট নিয়ে বলা আছে, গভর্নমেন্ট অফ স্টেট লেভেল। ঠিক আছে, স্টেট গভর্নমেন্ট নিয়ে বলা আছে। এই হচ্ছে আমাদের আর্টিকেলের ফ্লো। ফান্ডামেন্টাল রাইটস যদি আমরা দেখি তাহলে এটা নেওয়া হচ্ছে ইউএসএ থেকে। ফান্ডামেন্টাল ডিপিএসপি নেওয়া হচ্ছে আয়ারল্যান্ড থেকে। আচ্ছা, ফান্ডামেন্টাল ডিউটিস নেওয়া হচ্ছে আমাদের ইউএসএসআর থেকে। গভর্নমেন্ট অফ দ্য ইউনিয়ন এগুলো তো নেওয়া হয়নি। আচ্ছা, ফান্ডামেন্টাল ডিউটিস এটা অ্যাড করা হয় কবে? এটা অ্যাড করা হয় আমাদের 44th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 এর মাধ্যমে। ঠিক আছে, which one among the following has the power to regulate the right of the citizenship in India? অর্থাৎ সিটিজেনশিপ ইন্ডিয়াকে রেগুলেট করার জন্য কার রাইট আছে? এটা হচ্ছে আমাদের রাইট পুরোপুরি দেওয়া আছে পার্লামেন্টের ওপর। আর্টিকেল 11, আর্টিকেল 11 অফ দ্য কনস্টিটিউশন কি বলছে? না, পার্লামেন্ট টু রেগুলেট দ্য রাইট অফ দ্য সিটিজেন, পার্লামেন্ট টু রেগুলেট দ্য রাইট অফ দ্য সিটিজেন
রাইট অফ দ্য সিটিজেন, এটা বলা আছে হচ্ছে আর্টিকেল 11 এ, ঠিক আছে। A person will lose his citizenship if he voluntarily surrenders his citizenship, the government withdraws his citizenship, he voluntarily accepts the citizenship of another country. এটা হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ হবে, কারণ ভলেন্টারিলি যদি অ্যাকসেপ্ট করে যায় আমাদের যে গভর্নমেন্ট, আমাদের যে সিটিজেনশিপ স্ট্যাটাস, সেটা হচ্ছে ডুয়াল সিটিজেনশিপ অ্যাকসেপ্ট করে না, সিটিজেনশিপ অ্যাকসেপ্ট করে না। অর্থাৎ তুমি যদি ওদিক দিয়ে নাও, এদিক দিয়ে তোমার ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। একসঙ্গে দুটো গার্লফ্রেন্ড দেখা যাবে না, একজন একজনের দিক দিয়ে ঢুকলে অন্যজন বেরিয়ে যাবে, সেরকম হচ্ছে ব্যাপার। ডুয়াল সিটিজেনশিপ আমাদের কনস্টিটিউশনে বলা নেই। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ফিচার্স অফ দ্য সিটিজেনশিপ ইন ইন্ডিয়া ইজ কারেক্ট? কোন ফিচার্সটা কারেক্ট? ডুয়াল সিটিজেনশিপ অফ দ্য স্টেট অ্যান্ড নেশন, সিঙ্গেল সিটিজেনশিপ অফ দ্য স্টেট, সিঙ্গেল সিটিজেন অফ দ্য, এটা হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ অফ দ্য হোল ইন্ডিয়া, স্টেটের আমাদের কোনো সিটিজেনশিপ দেওয়া হয় না, ঠিক আছে। যদিও পলিটির ক্ষেত্রে স্টেট টার্মটা অ্যাজ এ রাজ্য হিসেবে ধরা হয় না, কিন্তু এখানে যদি ইন্ডিয়া কথাটা আছে, তাই এটাই হবে রাইট অ্যান্সার। কিন্তু পলিটির ক্ষেত্রে ইন্ডিয়া একটা স্টেট, এইটা মাথায় রাখবে, ঠিক আছে। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডেসক্রাইব ইন্ডিয়া অ্যাজ, আর্টিকেল 1 এ চলে যাও। আর্টিকেল 1 অফ দ্য কনস্টিটিউশন যদি আমি দেখি, তাহলে আর্টিকেল 1 এ কি বলা আছে? ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, ইজ এ ইউনিয়ন অফ স্টেট। ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইজ এ ইউনিয়ন অফ স্টেট, অর্থাৎ এখানে ইউনিয়ন অফ স্টেটস এর কনসেপ্ট দেওয়া আছে, ফেডারেশন অফ নেশন নয়, বাকিগুলো তো নয়। হু অ্যামং দ্য ফলোইং ইজ এম্পাওয়ার্ড টু ডিক্লেয়ার অ্যান এরিয়া অ্যাজ শিডিউল এরিয়াস, অর্থাৎ কার ওপর পাওয়ার দেওয়া আছে কোন একটা এরিয়াকে শিডিউল এরিয়া হিসেবে ডিক্লেয়ার করার জন্য? এটার পাওয়ার পুরোপুরি আমাদের দেওয়া আছে প্রেসিডেন্টের ওপর। তিনি কার সঙ্গে কনসাল্ট করবেন? সংশ্লিষ্ট স্টেটের গভর্নরের সঙ্গে কনসাল্ট করবেন, ঠিক আছে। সংশ্লিষ্ট স্টেট বা ওই স্টেটের গভর্নরের সঙ্গে কথা বলে, প্রেসিডেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু ডিক্লেয়ার অ্যান এরিয়া অ্যাজ শিডিউল এরিয়াস, এটা একদম ডিসক্রিশনারি পাওয়ার প্রেসিডেন্টের। হুইচ আর্টিকেল এনভিসাইজ a special system of administration for scheduled areas and tribal areas? আচ্ছা, আর্টিকেল 241, আর্টিকেল 241 যদি আমি দেখি, এটা হচ্ছে আমাদের ইউটিতে, অর্থাৎ ইউনিয়ন টেরিটরিতে হাইকোর্ট এস্টাবলিশমেন্টের কথা বলা আছে। আর্টিকেল 243 আমরা জানি পঞ্চায়েতি রাজ নিয়ে, এটা হচ্ছে আমাদের ডেফিনেশন দেওয়া আছে পঞ্চায়েতি রাজের, ঠিক আছে, কি কি নিয়ে গঠিত, কি ব্যাপার। আর্টিকেল 244 যদি আমরা দেখি, আর্টিকেল 244 হচ্ছে আমাদের শিডিউলড অ্যান্ড ট্রাইবাল এরিয়াজ অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে এই আর্টিকেলটা। আর আর্টিকেল 247 যদি আমরা দেখি, আর্টিকেল 247 হচ্ছে পার্লামেন্টের কাছে পাওয়ার দেওয়া আছে, পার্লিয়ামেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু এস্টাবলিশ, কি করবে? অ্যাডিশনাল কোড এস্টাবলিশ করার পাওয়ার কাকে দেওয়া আছে? পার্লামেন্টকে দেওয়া আছে। একটা দেখলাম ইউটির ক্ষেত্রে হাইকোর্ট, যেটা হচ্ছে 241, 243 হচ্ছে পঞ্চায়েতি রাজ, যেটা হচ্ছে ডেফিনেশন দেওয়া আছে, আর 247 হচ্ছে পার্লামেন্টের কাছে পাওয়ার দেওয়া আছে টু এস্টাবলিশ অ্যাডিশনাল কোড। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট কারেক্টলি ম্যাচড? আচ্ছা, 371 এ, এ হচ্ছে মনে রাখবে না, অর্থাৎ নাগাল্যান্ড। বি, হচ্ছে বিএ, অর্থাৎ আসাম। সি হচ্ছে সিএম, কিন্তু এখানে মেঘালয় নয়, এটা হচ্ছে মণিপুরের কথা বলা আছে। এই আর্টিকেল গুলো অবশ্যই মনে রাখতে হবে, প্রচুর বার পরীক্ষা এসেছে। 371 এটা সি নয়, এটা সি, তে হচ্ছে মণিপুরের কথা বলা আছে, ঠিক আছে। 71 তে হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং তার সঙ্গে তেলেঙ্গানার কথা বলা আছে, অন্ধ্রপ্রদেশের সঙ্গে তেলেঙ্গানার কথা এখানে বলা আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখবো হচ্ছে 371 হলো 371 তে কিসের কার কথা বলা আছে? তে আমাদের হচ্ছে অন্ধ্রপ্রদেশে যে আহ অন্ধ্রপ্রদেশে হচ্ছে কি বলবো, সেন্ট্রাল ইউনিভার্সিটি এস্টাবলিশের কথা বলা আছে।
সেন্ট্রাল ইউনিভার্সিটি এস্টাবলিশমেন্টের কথা বলা আছে, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশে। ই হলো। এফ যদি আমি দেখি তাহলে সেটা হচ্ছে সিকিমের জন্য। আচ্ছা, ইএফ জি, জি যদি আমি দেখি তাহলে সেটা হচ্ছে মিজোরামের জন্য। রামভুলাই গম সেই মিজোরাম, মিজোরামের জি। সবগুলো কিন্তু 371, 371, 371 জি। এইচ, এইচ যদি আমি দেখি তাহলে দেখবো অরুণাচল প্রদেশ। এইচ আই, আই যদি দেখি আমি জি, মানে আইজি হচ্ছে গোয়া। আর আইজি কে, কে যদি আমি দেখি তারপরে কে আছে, সরি, আই জে, জে জে, মানে কেটা আমি এই কারণে বলে ফেলছি, কারণটা আমি বলছি কি জন্য কেটা বললাম। আই জে, জে মানে হচ্ছে জে কে, মানে হচ্ছে কর্ণাটক, ঠিক আছে, ওই কেটা এখানে চলে এসেছে। তাহলে কি বললাম, জে কে কর্ণাটকা, আইজি গোয়া, হ্যাঁ অরুণাচল প্রদেশ মানে এইচ, রামভুলায় গম জি, রামভুলায় গম জি, অর্থাৎ জি হচ্ছে মিজোরাম। এফ হচ্ছে সিকিম, এটা অনেকবার এসছে পরীক্ষা, এটা মুখস্থ রাখা উচিত। নাগাল্যান্ড বললাম না, আসাম বললাম বিএ, মণিপুর হচ্ছে সিএম, কিন্তু ওটা মণিপুর মনে রাখতে হবে, মেঘালয় নয়। আর ডিএ হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা। After the independence, in which year were the Indian states recognized on the linguistic basis? The linguistic basis কবে রিকগনাইজ করা হয়? এটা হচ্ছে 1956 এ। ফার্স্ট যদি কমিটি দেখি তাহলে 1948 এ আমাদের কি করা হয়, ধর কমিটি করা হয়, যে কিভাবে আমাদের স্টেট রিঅর্গানাইজেশন করা উচিত, লিঙ্গুইস্টিক বেসিসে করা উচিত কি উচিত নয়। তখন তারা লিঙ্গুইস্টিক বেসিসকে নাকচ করে দেয় ধর কমিশন। এরপরে 1949-এ আসে জেভিভি কমিটি, অর্থাৎ জওহরলাল নেহেরু, বল্লভভাই প্যাটেল এবং পট্টভি সীতারামাইয়া কমিটি। এনারাও লিঙ্গুইস্টিক অ্যাজ এ বেসিস অফ, এল যদি আমি ধরি, লিঙ্গুইস্টিক অ্যাজ এ বেসিস অফ স্টেট রিঅর্গানাইজেশনকে নাকচ করে দেয়। এরপরে আসে হচ্ছে ফয়জল আলী কমিশন, যেখানে হচ্ছে কে এম পানিক্কর থাকবেন। তো এখানে হচ্ছে লিঙ্গুইস্টিক বেসিসকে প্রাধান্য দেওয়া হয়। এটা হচ্ছে 1956। তার আগে একটা ঘটনা ঘটে গেছে 1953-তে, সেটা হচ্ছে পট্টিশ্রী রামালু। পট্টিশ্রী রামালু অনশন করে মারা গেছেন এবং সেখান থেকে ফার্স্ট স্টেট অন্ধ্রা, নট অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ 1953-তে এস্টাবলিশ হয়ে গেছে। তারপর 1956-তে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্টের মাধ্যমে বাকি স্টেট গুলো এস্টাবলিশ হয়েছে। হরিয়ানা স্টেট ওয়াজ ফর্মড অন 1st November 1966 অন দ্য রিকমেন্ডেশন অফ, এটা হচ্ছে সর্দার হুকুম সিং কমিটির রিকমেন্ডেশনে হরিয়ানা স্টেট 1966 থেকে 6 এ এস্টাবলিশ হয়েছে। কোথা থেকে? পাঞ্জাব, পাঞ্জাব থেকে আমাদের হরিয়ানা, অর্থাৎ সত শ্রী আকাল, ঠিক আছে, পাঞ্জাব থেকে হরিয়ানা, এটা হচ্ছে 1966 এর 1st November। থ্যাংক ইউ ভেরি মাচ, হোপ ইউ এনজয়েড দ্য সেশন, প্লিজ লাইক দ্য সেশন, থ্যাংক ইউ, টা টা।